Welcome, my dear students of class 7. Welcome once again to your online class. আগের দিন আমরা ব্যাপন অংশটা পুরোটা কমপ্লিট করেছিলাম আর তার পরবর্তী অঙ্কোদ্গম এবং সে বিষয়ও আমরা পড়ে ফেলেছি। আজ আমরা অভিশ্রবণ অংশটা পড়ে এই গোটা চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করে ফেলব। আচ্ছা, ব্যাপন একবার যদি ছোট্ট একটা রিমাইন্ডার দেওয়া যায় তোমাদের, ব্যাপনের উদাহরণ কি বলেছিলাম মনে করে দেখো। ঘরের কোনো একটা কোণে ধূপের গন্ধ ছড়ালে মানে ধূপ দেওয়া হলো, সেটাকে বলা হতে পারে যে ধীরে ধীরে যেরকম ক্রমশ বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের দিকে পদার্থের অণুগুলো ছড়িয়ে পড়লো। আচ্ছা, আর কি বলেছিলাম? আর বলেছিলাম যে ধরো কোনো একটা জলের মধ্যে একটা কোনো ঘন কালির ফোঁটা দিলে, তো সেটা ধরো উজালা বা কোনো একটা নীল কোনো রং বা লাল রং দিলে, অথবা চিনির দ্রবণে একটা চিনির দানা দিলে ধীরে ধীরে গোটা দ্রবণটাতে ওই চিনিটা ছড়িয়ে পড়লো বা কালির রংটা ছড়িয়ে পড়লো। এগুলো বলেছিলাম ব্যাপনের উদাহরণ, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পদার্থের অণুর চলাচল। আর একটা টার্মিনোলজি তোমাদের আগে দিয়ে শিখিয়েছিলাম, একটা কথা কি মনে করে দেখো, দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ সৃষ্টি করে। আশা করি কথাটা মনে আছে। এবার সেই কথাটা মাথায় রেখে আজ আমি তোমাদের অভিশ্রবণটা বোঝাবো। দেখো, এখানে আমি দুটো ছবি এঁকেছি, একটা চিত্র 1 লিখলাম আর একটা চিত্র 2 লিখলাম। 1 নম্বর ছবিটাতে জানি খুব একটা ভালো আমি দিচ্ছি, তো ছবিটা বুঝতে পারবে সেরকম করে আমি একটু এঁকেছি। একটু দেখো, প্রথম ছবিটাতে এটা একটা জলের একটা বড় জার রয়েছে, যার মধ্যে একটা মাছের পটকা কে এইরকম তার ভিতরে চিনির দ্রবণ দিয়ে মাছের পটকাটাকে ফিল করা হয়েছে। তারপর পটকাটার মুখটাকে জোরে সুতো দিয়ে বেঁধে এরকম একটা কাঠির সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কি বললাম? এইখানটায় রয়েছে জল দ্রবণ বিকারটাতে, আর মাছের পটকার ভিতরে রয়েছে চিনির দ্রবণ। তাহলে তোমরাই বলো, এখানে জল আর চিনি দ্রবণের মধ্যে কার ঘনত্ব বেশি হবে? কোন দ্রবণটার ঘনত্ব বেশি হবে? অবভিয়াসলি এইটার বেশি হবে আর এইটার কম হবে। তাহলে এটাকে লিখলাম কম, এটাকে লিখলাম বেশি। এবার দেখো, ব্যাপনের ক্ষেত্রে বলেছিলাম বেশি থেকে কমের দিকে পদার্থের অণুর চলাচল। অভিশ্রবণের বেলা জাস্ট অপোজিটটা বলবো। কি বলবো কথাটা? কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে কমা দ্রাবকের অণুর চলাচল। এই কথাটা একটু খেয়াল করো, আমি কথাটা লিখলাম দ্রাবকের অণু। আচ্ছা, যদি আগের দিনের কথাটা মনে করে থাকো যে বলেছিলাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে, অর্থাৎ এখানে একবার লিখে দিচ্ছি, তবু আমি দেখো, দ্রাবটা হলো চিনি, দ্রাবকটা হলো জল, আর দ্রবণটা হলো চিনির জলের যে দ্রবণ, তাহলে আমি লিখলাম চিনির জল। খেয়াল করে দেখো, তাহলে কি বললাম? কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের অণুর চলাচল। তাহলে পটকার ভিতরে থাকা চিনি দ্রবণ আর বাইরের জল, এর মধ্যে কম ঘনত্বের দ্রবণ কোনটা? জল। দেখো লিখে রেখেছি। আর বেশি ঘনত্বটা হলো ভিতরে, যেটা পটকার ভিতরে, অর্থাৎ চিনি দ্রবণ। দ্রাবক মানেটা কি এক্ষেত্রে? জল। তাহলে ঘটনাটা কি ঘটবে? বিকারের বাইরে মানে বিকারের মধ্যে যে জল রয়েছে সেই জলটা ক্রমশ পটকার এই পর্দাটা ভেদ করে ভিতরের দিকে প্রবেশ করতে থাকবে। কি বললাম? পটকার বাইরে থাকা তুলনামূলক কম ঘনত্বের
যে দ্রবণ অর্থাৎ জল সেটা এই পটকার যে পর্দা সেটাকে ভেদ করে পটকার ভিতরে চিনির দ্রবণের দিকে ক্রমশ প্রবেশ করতে থাকবে। এই যে ঘটনাটা এটা কি বলা হয়? অভিস্রবণ। বুঝতে পেরেছি? আর একটা এক্সাম্পল দিচ্ছি, এদিকে তাকাও। 2 নম্বর ছবিটা আমি বুঝিয়েছি। ধরো এটা একটা পাত্র রয়েছে, পাত্রের মধ্যে মায়েরা অধিকাংশ সময় দেখবে রাত্রেবেলায় কিশমিশ বা বাদাম জলে ডুবিয়ে রাখেন বা ছোলা জলে ডুবিয়ে রাখেন। কেন? যাতে সকালবেলা উঠে দেখা যায় যে সেটা ফুলে উঠে, যাতে সকালবেলা উঠে দেখা যায় যে এই কিশমিশ বা বাদাম বা ছোলা যেটাই কিনা মা ভিজিয়ে রেখেছিলেন রাত্রেবেলা সেটা দিনের বেলা ফুলে উঠেছে। ঠিক একইভাবে যেরকম এই যে পটকার ভিতরে জল প্রবেশ করেছে, একইভাবে কিন্তু অভিস্রবণ পদ্ধতির মাধ্যমে পাত্রের মধ্যে রাখা যে জল সেটা কিশমিশ বা বাদাম তার তুলনায় কম ঘনত্বে। সুতরাং কি হবে? পাত্রের মধ্যে থাকা জলটা কম ঘনত্বের থেকে বেশি ঘনত্ব, অর্থাৎ এই যে কিশমিশ বা বাদাম যা আছে এর ভেতর চারপাশ থেকে প্রবেশ করতে শুরু করবে। এবং তারপর অ্যাজ এ রেজাল্ট কি হবে? যেভাবে এখানে পটকাটা ফুলে গেছিল, একইভাবে কিশমিশ, বাদাম, ছোলা এগুলো কিন্তু এক রাত ভিজিয়ে রাখার ফলে ফুলে যায়। আশা করি ঘটনাটা তোমরা প্রত্যেকেই খেয়াল করে দেখেছো। যদি না দেখে থাকো, আজই এই টেস্টটা করবে। দিনের যে কোনো সময় মায়ের থেকে কয়েকটা ছোলা বা বাদাম বা কিশমিশ হলে খুবই ভালো, ভালো করে বুঝতে পারবে। বাদাম দিলেও হবে, ভিজিয়ে রাখবে, দেখবে ঘন্টা 6 বা 8 পর ওটা ক্রমশ ফুলে ওঠে। কেন? অভিস্রবণ পদ্ধতিটা হয় বলে। তাহলে কিশমিশের ভিতরে হলো এখানে, এটাকে কিশমিশের ভিতরে যেটা সেটাকে আমি বলবো কি, কিশমিশের ভিতরে যেটা সেটা হলো দ্রবণটা মানে ঘনত্বটা বেশি, আর বাইরে যেটা সেটা ঘনত্বটা কম। তাহলে কিশমিশের ভিতরে এখানটা আমি আর লঘু লিখতে পারবো না, কিশমিশের ভিতরটাকে আমি বলবো এটা হলো ঘন, আর যেটা জলটা সেটাকে আমি লিখবো লঘু। আশা করি বুঝতে পেরেছো? এইটা হলো অভিস্রবণ। এবার তোমরা কি করবে? ব্যাপন আর অভিস্রবণের একটু পার্থক্য বানাবে। নিজেরাই একবার ভেবে দেখো। আমি বলে দিচ্ছি, প্রথম পয়েন্ট লিখবে অণুর চলাচল। যে ব্যাপনের ক্ষেত্রে কি হয়? পদার্থের অণুগুলি বেশি থেকে কম ঘনত্বের দিকে চলাচল করে। আচ্ছা, আর অভিস্রবণের ক্ষেত্রে কি হয়? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবকের অণুগুলি চলাচল করে। 2 নাম্বার একটা বলবে, এক্ষেত্রে একটা পর্দার খেয়াল করছো? একটা পর্দা রয়েছে, কি কিশমিশ বা বাদাম বা মাছের পটকা, একটা কিন্তু অলওয়েজ একটা পর্দা থাকছে, কারণ একটা কোষ তো একটা পর্দা থাকছে। এই পর্দাটার একটা নাম আছে, সেটা হলো অর্ধভেদ্য পর্দা। আচ্ছা, তাহলে তোমরা এখান থেকে কি করলে? অভিস্রবণটা করলে। এবার ব্যাপন আর অভিস্রবণের পার্থক্যটা বানিয়ে ফেলবে। পার্থক্য কি বললাম আমি বলে দিচ্ছি একবার, নিজেরা বানাবে। আমি 3টে বলে দিচ্ছি, এছাড়াও যদি তোমাদের আরো মনে হয় তোমরা বানিয়ে আমাকে লিখে কিন্তু দেখাবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আচ্ছা, ব্যাপন আর অভিস্রবণের পার্থক্যে ফার্স্ট পয়েন্টে লিখবে অণুর চলাচল। ব্যাপনের ক্ষেত্রে কি হয়? বেশি থেকে কম ঘনত্বের দিকে পদার্থের অণু চলাচল হয়। আর অভিস্রবণের ক্ষেত্রে কি হয় না, কম থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের অণু চলাচল হয়। 2 নাম্বার অর্ধবেদ্য পর্দার উপস্থিতি, এটা স্টার দিলাম, অর্ধবেদ্য পর্দা। ব্যাপনের ক্ষেত্রে অর্ধবেদ্য পর্দা প্রয়োজন নেই, আর অভিস্রবণে অত্যাবশ্যক, না হলে কিন্তু কোনোভাবেই দেখো অভিস্রবণ হবে না। নেক্সট 3 নাম্বার দ্রবণের প্রকৃতি। বিষম প্রকৃতির দ্রবণের বিষম প্রকৃতির ক্ষেত্রে ব্যাপন ঘটে, কিন্তু অভিস্রবণের জন্য সম প্রকৃতিরই দ্রবণ হতে হয়। কেন বিষম প্রকৃতি? কর্পূর উড়ে যায় বাতাসে, কর্পূর কঠিন পদার্থ, বাতাসটা গ্যাসীয় পদার্থ, দুটো স্ট্রিমই আলাদা হলো। মনে করে দেখো, তোমাদের বলেছিলাম পদার্থ 3 প্রকারের, আলাদা রকম পদার্থ হলেও কিন্তু হচ্ছে ব্যাপন, কিন্তু অভিস্রবণ কিন্তু কোনোভাবে হয় না। এই যে তুমি লিকুইড যে পারফিউমটা গায়ে স্প্রে করলে, স্প্রেটা ছড়িয়ে গেল, তাহলে তরলের সঙ্গে গ্যাসীয় পদার্থ হয়। কিন্তু কালিটাকে তুমি জলের মধ্যে ফেললে বা চিনির দানাটাকে জলের মধ্যে ফেললে, সেটাও তো কঠিন আর তরল,
তাহলে বিষম প্রকৃতির ক্ষেত্রে কিন্তু ব্যাপন হয়, সম প্রকৃতি ছাড়া অভিশ্রবণ কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এই তিনটে আমি তোমাদের বললাম, এই তিনটে ছাড়াও যদি তোমাদের আর কিছু মনে হয় সো ইউ ক্যান টেল মি। তাহলে ছোট্ট করে লিখে ফেলো নিজেদের বইয়ের অংশটাতে, পেন্সিল দিয়ে লিখবে, বারবার বলি বইয়ে কিন্তু কেউ পেন ইউজ করবে না। আচ্ছা লিখে ফেলো অভিশ্রবণ কাকে বলে। লেখো, দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকলে যে ভৌত প্রক্রিয়ায় কম ঘনত্বের দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে তাকে অভিশ্রবণ বলে। ঠিক আছে, এই জিনিসটা লিখে ফেলো নিজেদের বইতে পেন্সিল দিয়ে। আচ্ছা, এবার তিনটে টার্মিনোলজি তোমাদের আজকে আমি শেখাবো, আর সেটা হলো আইসোটনিক, হাইপারটনিক আর হাইপোটনিক, তিনটে দ্রবণের প্রকার। আচ্ছা, আইসোটনিক মানেটা কি? তোমাদের বইতে পেজ নাম্বার 216 এ দেখো একটা পিস্টন দিয়ে একটা ছবি রয়েছে। যদি মাঝখানটায় দেখো একটা কোন একটা কর্ড বা কিছু একটা ডিভাইডার দিয়ে দুদিকে দুটো নলকে আলাদা করা থাকে, তাহলে সেই দুটো নলে এদিকে একরকম এদিকে একরকম আমি দ্রবণ দিলাম, দুটো দ্রবণের ঘনত্ব একেবারে সেম, একেবারে সমান। তাহলে এরকম দুটো সম ঘনত্বের দ্রবণকে একটাকে আর একটা আইসোটনিক দ্রবণ বলা হবে। আইসো কথার অর্থ সেম বা সমান, বইতে লিখে নাও। আইসো কথার অর্থ সমান, তাহলে দুটো নলের দিক যদি সমান হয় দুটোরই ঘনত্ব, সেক্ষেত্রে আমি বলবো দুটোকে আইসোটনিক দ্রবণ। নেক্সট এসো হাইপারটনিক আর হাইপোটনিক, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, একটু এই অংশটা মুছছি, কেমন? আইসো মানে লিখে রাখবে সেম, হাইপার মানে বেশি, এটাকে সেম বা সমানও লিখতে পারো, আর হাইপো মানে কম। এরকম কিছু টার্মিনোলজি শিখে রাখবে, এটা পরবর্তীকালেও কি সায়েন্স বা অন্য যে কোনো ক্ষেত্রে কিন্তু এই টার্মস গুলো শিখতে কাজে লাগে। আইসো মানে সেম, হাইপার মানে বেশি, হাইপো মানে কম, লো। আচ্ছা, খেয়াল করে দেখো, দ্রবণের ঘনত্ব পটকার ভিতরে বেশি ছিল বা কিশমিশের ভিতরে বেশি ছিল, কিসের তুলনায়? বাইরের দ্রবণটার তুলনায়। তাহলে আমি এই পটকার ভিতরে যে দ্রবণটা বা কিশমিশের ভিতরে যে অংশটা, তাকে বলবো হাইপারটনিক দ্রবণ। কি বললাম? এই যে ভিতরে যে অংশটা রয়েছে বা এর ভিতরে যে অংশটা রয়েছে, এটাকে আমি বলবো হাইপারটনিক দ্রবণ। আচ্ছা, এবার সেই তুলনায় বাইরের অংশটা চিন্তা করো, অর্থাৎ এই জায়গাটার কথা, পটকার বাইরের যে অংশটা বা কিশমিশ বা বাদামের বাইরে যে জলীয় অংশটা, জলটা, সেটার ঘনত্ব কিরকম? কিশমিশ বা পটকার ভিতরে দ্রবণের তুলনায় কম, তাই সেটাকে আমরা বলবো হাইপোটনিক দ্রবণ। বুঝতে পেরেছ? যদি দুটো সমান হয়, দুদিকে দুটো আলাদা আলাদা দ্রবণের ঘনত্ব, তাহলে তাদেরকে বলবো আইসোটনিক। যার ঘনত্বটা বেশি বাইরের তুলনায় অথবা ভিতরের তুলনায় এর বেশি ছিল, তাই একে বলেছি হাইপারটনিক। আর লাস্ট ওয়ান ইজ হাইপোটনিক, সেটা হলো এর বাইরে যে অংশটা, যার তুলনামূলক ঘনত্বটা কম, তাকে বলা হবে হাইপোটনিক। আশা করি বোঝাতে পেরেছি পুরোটা। এবার আসা যাক তোমরা তোমাদের বইয়ের এই অংশটা থেকে কি কি ঠিক পড়বে। আচ্ছা, বিভেদক, বিভেদমূলক ভেদ্য পর্দা যে কথাটা লেখা, ওটাই কিন্তু আসলে ওটার আরেকটা নাম অর্ধভেদ্য পর্দা। বইতে লিখে রাখো বিভেদমূলক ভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা। আচ্ছা, দেখো এই কথাটাই বলেছে যে কি না, এটার মধ্যে দিয়ে সব রকম অণু কিন্তু চলাচল করতে পারে না। তুমি তোমার বাড়িতে যে আসবে তাকেই কি অ্যালাউ করো যে হ্যাঁ আপনি ঢুকুন, বাড়ির ভিতরে বসুন? এখন প্যান্ডেমিকের জন্য বলছি না, নর্মাল টাইমের কথা একটু ভেবে দেখো না। তো তুমি যাকে বোধ করো যে হ্যাঁ আই শুড অ্যালাউ দেম or I should allow him or her, তাকে অ্যালাউ করো, বাকিদের কিন্তু অ্যালাউ করো না। অর্থাৎ তোমার একটা চয়েস রয়েছে। অর্ধভেদ্য বা বিভেদমূলক পর্দা ইজ জাস্ট লাইক দ্যাট, সকলকে কিন্তু অ্যালাউ করে না, কিছু জনকে অ্যালাউ করে, মানে কিছু জনকে পর্দাটা ভেদ করে কোষের ভিতর প্রবেশ করতে,
অ্যালাউ করে, আর বাকিদের কিন্তু করে না। অর্থাৎ অর্ধবেদ্য পর্দা দিয়ে সমস্ত অণু চলাচল করতে পারে না, কিছু বাছাই করা অণুই কেবলমাত্র চলাচল করতে পারে। মনে করে দেখো, মাছের পটকাটাকে অর্ধবেদ্য পর্দা বলছিলাম আমি বারবার, বা বিভেদমূলক পর্দা। অর্থাৎ ওটার মধ্যে দিয়ে দ্রবণের মধ্যে থাকা দ্রাবকের অণু কিন্তু চলাচল করতে পারে, কিন্তু দ্রাবের অণু পারে না। অর্থাৎ যদি জলটার মধ্যে আমি চিনি দিয়ে রাখতাম, তাহলে জলের অণুটা যাতায়াত করতে পারতো, কারণ ওটা দ্রাবক। চিনির অণু কিন্তু পারতো না, কারণ চিনিটা হলো দ্রাব। তাহলে বুঝতে পারছো কেন বললাম যে বাছাই করা কিছু অণুই চলাচল করতে পারে। এইটা পড়বে। আচ্ছা, নেক্সট পেজ নাম্বার 216 এ ওই যে এক্সপেরিমেন্টটা দেওয়া আছে, ওই যে পিস্টনের কথাটা, এ আর বি পর্দা দিয়ে পৃথক, যেটা বললাম এক্সপ্লেন করলাম, ওটা সুন্দর করে রেডি করবে। তিনটে যে দ্রবণের নাম দেওয়া, আইসোটনিক, হাইপারটনিক, হাইপোটনিক, কাকে বলে উইথ উদাহরণ, এক্সাম্পল যদি প্রশ্ন করে লিখতে হবে। আচ্ছা, তারপর চলে এসো এই দিকে, অভিস্রবণের গুরুত্ব। তার আগে একটা ছোট্ট করে লোহিত রক্তকণিকার কথা লেখা, ওই অংশটা পড়বে। আর অঙ্কুরোদ্গমের যে সমস্ত হোমওয়ার্ক গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি অন ক্লাস কিছু সলভ করতে দেব। এবার যতটা দ্রুত সম্ভব তোমরা কাজটা এগিয়ে রাখো। পেজ নাম্বার 221, অঙ্কুরোদ্গমে ব্যাপন এবং অভিস্রবণের ভূমিকা। দেখো কতগুলো এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এগুলো প্রত্যেকটা তোমরা করতে থাকো, কোনটা কারেক্ট কোনটা ক্রস করে নাও। আমি যখন তোমাদের ক্লাসে নিয়ে বসবো তখন প্রত্যেকটা ডিসকাশন করে দেব। আচ্ছা, নেক্সট চলে যাও। তারপর পেজ নাম্বার 224, 224 পাতায় লেখা আছে ORS বা ওরাল রিহাইড্রেশন সলিউশন কাকে বলে। দেখো, অলরেডি তোমাদের বলেছি, মায়েরা যেটা বাড়িতে বানান জলের মধ্যে নুন আর চিনি দিয়ে মিশিয়ে, যেটাকে নুন চিনি জল বলা হয়, সেটাই প্যাকেটে অ্যাকচুয়ালি পাউডার ফর্মে পাওয়া যায়, which is called ORS। সেটা তোমরা অভ্যস্ত সেই নামটা শুনে, কিন্তু ওটাই আসলে কি ওরাল রিহাইড্রেশন সলিউশন। কেন? যখন তুমি প্রচন্ড রোদের মধ্যে বেরো, একবার মে মাসে গরমের কথাটা চিন্তা করে দেখো, বা স্কুলেই যখন থাকো, প্রচন্ড ঘাম হয়, প্রচন্ড ঘেমে যাও, সেই ঘামটা যে দেহ থেকে বেরিয়ে গেল, জলও বেরোয়, ঘামের মধ্যে একটু নোনতা ব্যাপার থাকে, মানে জলের আমাদের দেহের ভিতরে যে লবণাক্ত অংশটা, সেই লবণটাও কিন্তু বেরোয়। তাহলে ওটা যদি বেরোতেই থাকে, তুমি না হয় জল খেয়ে জলটা রিফিল করলে, লবণটা না খেলে কি করে হবে? সেই জন্য নুন চিনি লেবু জলটা মা দেন। ওটাকেই বলা হয় ওরাল, মানে মুখের মাধ্যমে খাচ্ছি বলে রিহাইড্রেশন। মানে হাইড্রেশন কথার অর্থ জলটাকে পূরণ করা, রিহাইড্রেশন মানে অর্থাৎ আবার করে জলটাকে পূরণ করা সলিউশন। অর্থাৎ ওই সলিউশনটা, ওই দ্রবণটা খাবার ফলে তোমার দেহে জলের ঘাটতিটা পূরণ হয়, সেজন্য এটাকে বলে ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটা কাকে বলে? সানস্ট্রোক কাকে বলে? এই টার্মটার সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত। প্রচন্ড রোদের মধ্যে মানুষ একটা সময় পর নিজেদের টেম্পারটাকে লস করে ফেলে, এবং ওই প্রচন্ড প্রেশারটা নিতে না পেরে তাদের অনেক সময় স্ট্রোক হয়ে যায়। আচ্ছা, তারপর চলে এসো নেক্সট অংশটায়, পেজ নাম্বার 225 অংশটা রিডিং করবে, এখানে সেরকম মুখস্থ করবার কিছু নেই। পেজ নাম্বার 226 এ চলে যাও, পুকুর বা নদীর মাছ কি করে, এই অংশটা 1-2 করে দেখো লেখা আছে। দেখো আমি একটু বুঝিয়ে দিই, এটা পুকুরের মাছ বা নদীর মাছ কি করে। 1 নম্বর পয়েন্ট দিয়েছে, লঘুমূত্র ত্যাগ করে, ফলে অতিরিক্ত জল বেরিয়ে যায়। পুকুরের মাছ লঘুমূত্র কেন ত্যাগ করছে? তার কারণ ওকে নিজের দেহের ভিতরে ও লঘুমূত্রই তৈরি করবে, মানে জলটা তো বেশি খাচ্ছে, তাই জলটাকেও বেশি দেহ থেকে বেরো করে দিচ্ছে। লঘুমূত্র অর্থাৎ সেখানে লবণের পরিমাণটা কম, জলের পরিমাণটা বেশি, তাই কথাটা লঘুমূত্র। মানে দ্রাবের পরিমাণটা কম, দ্রাবকেরটা বেশি। অলরেডি তোমাদের বুঝিয়েছি লঘু দ্রবণ কাকে বলে, আর ঘন দ্রবণ মাধ্যমে জল থেকে আয়ন শোষণ করে। আয়ন মানে এটা কি? যেটা কিনা জলের মধ্যে রয়েছে চারপাশে কিছু আয়নের মাধ্যমে শোষণ করে। ঠিক অপোজিটটা করে সমুদ্রের মাছ। বলো কেন? সমুদ্রের জলে লবণের পরিমাণটা বেশি, মানে অলরেডি ওর কিন্তু সমুদ্রের জলটা ঘন, তাই জন্য ও কি করে? ঘনমূত্র ত্যাগ করে। অর্থাৎ ও তো অনেকটা লবণ অলরেডি শোষণ করেছে, সে অতিরিক্ত শোষণ করা লবণটা ও বারবার দেহের মধ্যে কেন, মানে যখনই মুখ খুলছে সেইটাই লবণাক্ত যে জলটাই বারবার ও আপটেক করছে, বারবার সে নিচ্ছে, জলের মাধ্যমে খাচ্ছে, সেটাকেই ত্যাগ করে। সেজন্য ঘনমূত্র ত্যাগ করে, কারণ সমুদ্রের জলটা অলরেডি ঘন। আর কি বলছে? ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে।
জলটা তো প্রচন্ড ঘন, ও আর বারবার আয়ন শোষণ করে কি লাভ? লাভ তো নেই, বরং কষ্ট হবে ওর। সেজন্য আয়নটাকে ফুলকার মাধ্যমে ত্যাগ করে দেয়। এই দুটো কথা খুব ভালো করে মনে রাখবে। পুকুরের মাছ কি করে, পুকুর বা নদীর মাছ, আর সমুদ্রের মাছ কি করে, দুটো ডাবল টিক করো, স্টার দিয়ে রাখো। আর ওই কথাটাই দেখো ছবির মাধ্যমে দিয়েছে, দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। মনে রাখবে নদীর জল যেহেতু লঘু হয় তাই ওরা লঘুমূত্র ত্যাগ করছে, সমুদ্রের জল যেহেতু ঘন হয় তাই ওরা ঘনমূত্র ত্যাগ করছে। এভাবে আপাতত বুঝে রাখো। আর একটা কি বললাম, ফুলকার মাধ্যমে সমুদ্রের জলেতে আয়ন অলরেডি অনেকটা বেশি, সেজন্য ও আয়ন যেটা গ্রহণ করেছে সেটাকেই ত্যাগ করে দেয়। আর পুকুরের জলেতে বা নদীর জলেতে আয়ন তো নেই, তাই ও যতটা পারবে আয়ন নিজের মধ্যে শোষণ করে নিতে চাইবে, কারণ অলরেডি ওখানে কম। এবার শেষ হয়ে গেলে অন্য মাছ খেয়ে ফেলবে তো, সেই জন্য। সো দ্যাটস ইট। আজ আমাদের তাহলে ষষ্ঠ চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট হলো। তোমরা ভিডিওটা দেখো, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানিও, কমেন্টসে জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ তো রইলই। তাহলে আজ এই অবধিই থাক। নেক্সট দিন আবার কোনো একটা টপিক নিয়ে হাজির হব। ভালো থেকো।